একবার ভাবলে বেশ অবাক হতে হয় তাই না? সময়টা ধরুন ২০২৬ সালের মার্চ মাস। আটলান্টিকের ওপারে কানাডায় একজন কৃষক সকালে তার ট্র্যাক্টর চালু করতে গিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন। চিন্তায় পড়ারই কথা। হ্যাঁ, কারণ তার জ্বালানি খরচ রাতারাতি একেবারে দ্বিগুণ হয়ে গেছে। আর ঠিক একই সময় পৃথিবীর অন্য প্রান্তে মধ্যপ্রাচ্যে এমন সব সামরিক রাডার বা ধরুন এয়ার ডিফেন্স সিস্টেমে একের পর এক আঘাত হানছে ক্ষেপণাস্ত্র। যেগুলোকে এতকাল সবাই আক্ষরিক অর্থে অভেদ্য বলে বিশ্বাস করত। একদম তাই। এখন আপাতদৃষ্টিতে এই ক্যানাডিয়ান কৃষকের খামারের সাথে মধ্যপ্রাচ্যের মিসাইল হামলার কোনো সম্পর্ক নেই বলে মনে হতে পারে, কিন্তু আজকের এই গভীর বিশ্লেষণে আমরা দেখব পরিস্থিতিটা আসলে একটা জটিল ডমিনো খেলার মতো হয়ে গেছে। রাইট, একটা জটিল ডমিনো খেলা। হ্যাঁ, যেখানে এক প্রান্তের ঘুঁটি পড়লে অন্য প্রান্তের পুরো অর্থনীতিতে একটা বড়সড় ভূমিকম্প শুরু হয়। আর এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু হল মূলত ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ইসরায়েল এবং ইরানের মধ্যকার সংঘাত। হ্যাঁ, একে এনামুল হক এবং কানাডা থেকে যুক্ত হওয়া ফিলিপ শয়ের একটি বিস্তৃত আলোচনা ট্রান্সক্রিপ্ট আজকে আমাদের মূল উৎস। আমরা আজ শুধু ওই যুদ্ধক্ষেত্রের খবরাখবরের মধ্যে আটকে থাকব না। না, একেবারেই না। বরং একটা সংঘাত কিভাবে রণক্ষেত্রের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক সাপ্লাই চেইন, জ্বালানি নিরাপত্তা এবং সবচেয়ে বড় কথা বিশ্ব নেতাদের মধ্যকার পারস্পরিক আস্থার কফিনে শেষ পেরেকটা ঠুকে দিচ্ছে, সেই অন্তর্নিহিত মেকানিজমগুলো বোঝার চেষ্টা করব। ঠিক, তবে এই পুরো আলোচনাটা কিন্তু আমরা করব সম্পূর্ণ বস্তুনিষ্ঠ জায়গা থেকে। এখানে ডানপন্থী, বামপন্থী বা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের ভূরাজনৈতিক এজেন্ডাকে সমর্থন করার কোনো প্রশ্নই আসে না। একদমই তাই, সম্পূর্ণ নিরপেক্ষ বিশ্লেষণ। আমাদের টেবিলের সোর্সগুলো থেকে যে তথ্যগুলো রয়েছে আমরা শুধু সেগুলোর গভীরে গিয়ে দেখব আসলে ঘটনাগুলো কেন ঘটছে। তো শুরুতেই যে বিষয়টা সবচেয়ে বেশি ধাক্কা দেয় তা হলো এই সংঘাতের মাত্রা। হ্যাঁ, স্কেলটা সত্যি অভাবনীয়, তাই না? ইসরায়েল, যাদের সামরিক প্রযুক্তি এবং গোয়েন্দা নেটওয়ার্ক নিয়ে বিশ্বজুড়ে এক ধরনের মেথ বা রূপকথা প্রচলিত ছিল, তারাও এবার একটা অপ্রত্যাশিত ক্ষতির মুখে পড়েছে। এমনকি শুনলে অবাক হতে হয় যে ১৩টিরও বেশি মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানা হয়েছে। এই স্কেলটা কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে একেবারে অপ্রত্যাশিত ছিল। অপ্রত্যাশিত হওয়ার একটা বড় কারণ হল বিগত কয়েক দশক ধরে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল একরকম ধরেই নিয়েছিল যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অ্যান্টিমিসাইল শিল্ডগুলো যে কোনো থ্রেট নিউট্রালাইজ করতে সক্ষম। কিন্তু বাস্তবতা তো ভিন্ন কথা বলছে। হ্যাঁ, যখন একই সাথে শত শত ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল বিভিন্ন দিক থেকে ধেয়ে আসে, তখন বিশ্বের সবচেয়ে আধুনিক রাডার সিস্টেমও ওভারলোডেড হয়ে যায়। রাইট, সিস্টেম তো আর এত চাপ নিতে পারে না। সেটাই। আর ১৩টি মার্কিন ঘাঁটিতে আঘাত হানার অর্থ হল এই অঞ্চলে আমেরিকার যে ডিটারেন্স বা ভীতি প্রদর্শনের ক্ষমতা ছিল সেটা সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়েছে। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। আমরা তো ২০২৬ সালে বসে আছি, তাই না? ঠিক। আকাশে এত স্যাটেলাইট, এআই চালিত ড্রোন, লেজার গাইডেন্স সিস্টেম, চারদিকে প্রিসিশন ওয়ারফেয়ার বা একেবারে নিখুঁত সামরিক প্রযুক্তির এত বড় বড় কথা শোনা যায়। হ্যাঁ, আধুনিক প্রযুক্তির তো অভাব নেই। এরপরেও সোর্স থেকে আমরা দেখছি যে পশ্চিমা বাহিনীর একটি ভুল বোমাবর্ষণে ইরানে ১৩০ জনের বেশি স্কুল ছাত্রী নিহত হয়েছে। অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। হ্যাঁ, এবং সব মিলে প্রাণহানি তো ২০০০ ছাড়িয়েছে। তো এই যে পিন পয়েন্ট অ্যাকিউরেসি বা নিখুঁত প্রযুক্তির দাবি, এটা কি তাহলে পুরোটাই ফাঁকা বলি? এটা আসলে আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় প্যারাডক্স। প্রযুক্তি যত নিখুঁতি হোক না কেন, যুদ্ধক্ষেত্র তো কোনো ল্যাবরেটরি নিয়ন্ত্রিত পরিবেশ নয়। ওখানে তো অনেক ভেরিয়েবল থাকে। ঠিক বলেছেন। একটা এআই বা ড্রোন তখনই নিখুঁত কাজ করে যখন তার পেছনের ডেটা বা গোয়েন্দা তথ্য একেবারে সঠিক থাকে। যখন কোনো টার্গেট সিলেক্ট করা হয় তখন শুধু স্যাটেলাইট ইমেজের উপর ভরসা করলে চলে না। মাঠ পর্যায়ের তথ্যও লাগে। হ্যাঁ, হিউম্যান ইন্টেলিজেন্স বা গুপ্তচরদের তথ্যের উপরও নির্ভর করতে হয়। এই পুরো প্রক্রিয়ার যে কোনো এক জায়গায় যদি ন্যানো সেকেন্ডের ভুল বা সিগন্যাল জ্যামিংয়ের ঘটনা ঘটে, তখন ওই স্মার্ট বোম গিয়ে পড়ে কোনো স্কুল বা হাসপাতালে। একদম তাই। আর এই যে মানবিক ভুলগুলো হচ্ছে, এর নেপথ্যে কিন্তু বিশাল একটা মনস্তাত্ত্বিক কারণ আছে। বিবদমান পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিনের জমে থাকা অবিশ্বাস আর একে অপরের ভেতরের খবর না জানাটাই এর মূল কারণ। এই অবিশ্বাসের জায়গাটা খুব ইন্টারেস্টিং।
মানে আমাদের ট্রান্সক্রিপ্ট ঘাঁটলে দেখা যায় বর্তমানের এই মিসক্যালকুলেশন বুঝতে হলে আমাদের অন্তত 4 দশক পেছনে তাকাতে হবে। হ্যাঁ, সেই 79 সালের দিকে। ঠিক, ইসলামিক বিপ্লব এবং মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের পর থেকে পশ্চিমা বিশ্বের চোখে ইরান মূলত একটি একঘরে বা যাকে বলে পারাইয়া রাষ্ট্র। হুম। এখন একবার ভাবা যাক, একটা দেশকে যদি 37 বছর ধরে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়, তাহলে তো তাদের আসল সক্ষমতা বা দুর্বলতা সম্পর্কে বাইরের দুনিয়ার ধারণা অস্পষ্ট হতে বাধ্য। একদম ঠিক। ইতিহাস এখানে একটা অদৃশ্য কিন্তু দুর্লঙ্ঘ দেয়াল হিসাবে কাজ করছে। মানে যখন আপনি কারোর সাথে বাণিজ্য করেন না, কূটনৈতিক সম্পর্ক রাখেন না, তখন তাদের সম্পর্কে আপনার জানার পরিধি শুধুই ওই স্যাটেলাইট ইমেজ আর ইন্টারসেপ্ট করা রেডিও সিগন্যালের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। ফেস টু ফেস কোনো আলোচনা তো হচ্ছে না। না, হচ্ছে না। আর এই দীর্ঘদিনের অবিশ্বাস কিভাবে কাজ করে তার একটা চরম উদাহরণ আমরা দেখেছিলাম ওই 2020 সালে। ও, সেই বিমান ভূপাতিত হওয়ার ঘটনাটা? হ্যাঁ, তেহরানের ইউক্রেনীয় যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ওই মর্মান্তিক ঘটনাটি, যেখানে অনেক ক্যানাডিয়ান নাগরিক মারা গিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ। ওই ঘটনাটার পর আন্তর্জাতিক মহলে তো তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। অভিযোগ ছিল যে ইরান তদন্তে চরম অসহযোগিতা করেছিল। একদম। মানে ব্ল্যাক বক্স হস্তান্তর থেকে শুরু করে মৃতদেহ ফেরত দেওয়া, সবকিছুতেই তারা একটা অসহ্যতার দেয়াল তুলে দিয়েছিল। আর ঠিক এই জায়গাটাতেই ট্রাস্ট ডেফিসিট বা আস্থার ঘাটতি একেবারে তলানিতে গিয়ে ঠেকে। দেখুন, যখন একটা রাষ্ট্র মনে করে যে বাকি বিশ্ব তাদের ধ্বংস করতে চায়, তখন তারা তো সবাইকে সন্দেহের চোখেই দেখবে। হ্যাঁ, তখন তারা প্রতিটি আন্তর্জাতিক প্রোটোকলকে সন্দেহের চোখে দেখে। এই চরম আস্থার সংকটের কারণে বর্তমান যুদ্ধে আমরা দেখছি ট্রাম্প প্রশাসন তাদের পশ্চিমা মিত্রদের সাথে কোনো রকম দীর্ঘমেয়াদী আলোচনা বা স্ট্র্যাটেজিক শেয়ারিং ছাড়াই তড়িগুড়ি করে সিদ্ধান্ত নিচ্ছে। আরে, মিত্রদের সাথেও আলোচনা করছে না? না। আর মার্কিন গোয়েন্দারাও ইরানের সত্যিকারের সামরিক বা প্রযুক্তিগত সক্ষমতা বুঝতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। তার মানে এই যে পুরনো ট্রমা বা ঐতিহাসিক অবিশ্বাস, এটা আধুনিক কূটনীতিকে আক্ষরিক অর্থে পুরোপুরি অন্ধ করে দিচ্ছে। একদম তাই, অন্ধ করে দিচ্ছে। আর এই অন্ধত্বের মাসুল গুনছে এমন সব সাধারণ মানুষ যাদের এই যুদ্ধের সাথে কোনো লেনাদেনাই নেই। এই যে আমরা আলোচনা শুরুতে সেই কানাডিয়ান কৃষকের কথা বলছিলাম। কৃষকের সেই জ্বালানি খরচ বেড়ে যাওয়ার ব্যাপারটা। হ্যাঁ, যুদ্ধের প্রভাবে ব্র্যান্ড এবং ওয়েস্ট টেক্সাস ক্রুড অয়েলের দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার মানে কি? এর মানে হলো ওই কানাডায় বসে থাকা কৃষকের ট্র্যাক্টরের ডিজেলের দাম ডাবল হয়ে যাওয়া। শুধু ট্র্যাক্টরের ডিজেল নয়, এখানে কিন্তু পুরো সাপ্লাই চেইনটাই ধসে পড়ে। কিভাবে? মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যায়? ধরুন, কৃষিকাজে ব্যবহৃত সারের একটা বড় উপাদান হলো অ্যামোনিয়া, আর এই অ্যামোনিয়া আসে প্রাকৃতিক গ্যাস থেকে। ও, বুঝতে পারছি। সুতরাং জ্বালানির দাম বাড়লে সরাসরি সারের দাম বাড়ে। এরপর ফসল কাটার পর তা প্রক্রিয়াজাত করার জন্য যে বিদ্যুৎ লাগে সেটার খরচও বাড়ে। রাইট, বিদ্যুতের দাম তো জ্বালানির ওপর নির্ভরশীল। একদম। এরপর সেই গম বা ভুট্টা ট্রাকে করে বন্দরে এবং জাহাজে করে অন্য দেশে পাঠাতে যে ট্রান্সপোর্টেশন কস্ট বা পরিবহন খরচ, সেটাও তো লাফিয়ে লাফিয়ে বাড়ে। তার মানে মধ্যপ্রাচ্যে একটা মিসাইল ফায়ার হওয়ার কারণে পৃথিবীর অন্য প্রান্তে সাধারণ মানুষের প্লেটের রুটির দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। সাপ্লাই চেইনের এই মেকানিজমটা আসলেই ভয়ঙ্কর। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর। তবে এই জ্বালানি সংকটের মনে হচ্ছে সবচেয়ে বড় বিপদে, সোর্সে যেটাকে বলা হচ্ছে বিগ সুপ, তাতে পড়েছে ইউরোপ। ইউরোপের অবস্থা আসলেই খুব করুণ। আমার তো মনে হচ্ছে পরিস্থিতিটা অনেকটা এমন, ইউরোপ যেন এমন একটা ঘরে আটকা পড়েছে, যে ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে আর বেরোনোর দুটো মূল দরজায় বাইরে থেকে শক্ত করে তালাবদ্ধ। বাহ, একদম নিখুঁত একটা রূপক। আসলেই তাই। ইউরোপের প্রথম দরজাটা ছিল রাশিয়ার গ্যাস। 2022 সালের ইউক্রেন যুদ্ধের পর ভূ-রাজনৈতিক কারণে তারা নিজেদের রাশিয়ার এনার্জি গ্রিড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলে। একটা দরজা তো ওখানেই বন্ধ হলো। হ্যাঁ, এরপর তাদের বেঁচে থাকার দ্বিতীয় এবং সবচেয়ে বড় দরজা ছিল মধ্যপ্রাচ্যের তেল আর লিকুইড ন্যাচারাল গ্যাস। এখন এই যুদ্ধের কারণে সেই পথটাও সম্পূর্ণ অবরুদ্ধ বা বলা যায় চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাহলে একটা প্রশ্ন জাগে, ইউরোপের বড় বড় শিল্প কারখানা, যেমন ধরুন জার্মানির গাড়ি শিল্প বা অন্যান্য ম্যানুফ্যাকচারিং হাবগুলো, তারা কিভাবে টিকবে? এনার্জি বা জ্বালানি ছাড়া তো একটা দেশ সচল থাকতে পারে না। টিকে থাকাটা আসলে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে ইউরোপকে হয় অসম্ভব চড়া দামে দূরবর্তী কোনো দেশ থেকে জ্বালানি কিনতে হচ্ছে, যেটা ইকোনমিক্যালি ভায়াবল না। হ্যাঁ, আর নয়তো নিজেদের শিল্প কারখানার উৎপাদন কমিয়ে দিতে হচ্ছে।
আর দেখুন, যখন উৎপাদন কমে যায় তখন শুরু হয় কর্মী ছাঁটাই, বাড়ে মূল্যস্ফীতি। একটা চেইন রিঅ্যাকশন। ঠিক, যখন একটা দেশের অভ্যন্তরীণ অর্থনীতি এতটা চাপের মুখে পড়ে তখন কিন্তু ভূ-রাজনৈতিক মিত্রতার সমীকরণও বদলে যায়। অস্তিত্ব সংকটে পড়লে দেশগুলো বাধ্য হয় নতুন মিত্র বা বিকল্প ব্যবস্থার খোঁজ করতে। আর এই বাঁচার তাগিদ থেকেই বোধহয় বর্তমানের এই স্টেলমেট বা ভূ-রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। হচল অবস্থা তো বটেই। কারণ মাঠে থাকা কেউই, মানে না ইসরায়েল, না মার্কিন যুক্তরাষ্ট্র, না ইরান, কেউই তো পরাজয় মেনে নেওয়ার মতো অবস্থায় নেই। না, কেউই পিছু হটবে না। কারণ পরাজয় মানে তো শুধু একটা যুদ্ধ হারা নয়, এর মানে হলো বিশ্বমঞ্চে নিজেদের প্রভাব চিরতরে মুছে ফেলা। তবে আমাদের সোর্সে এখানে একটা অদ্ভুত রাজনৈতিক সমীকরণের কথা উঠে এসেছে। হ্যাঁ, ওই ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পদক্ষেপের বিষয়টা। হ্যাঁ, শোনা যাচ্ছে ট্রাম্প হয়তো নির্বাচনের আগে ইরানি সেনাপ্রধান, নৌপ্রধান ও ইন্টেলিজেন্স প্রধানকে হত্যার দাবি করে নিজেকে বিজয়ী ঘোষণা করে বসতে পারেন। রাজনীতিতে এ ধরনের ঘটনা কিন্তু নতুন কিছু নয়। অভ্যন্তরীণ ভোটারদের সন্তুষ্ট করার জন্য একটা বড় ঘোষণা দেওয়া, টুইট করা এবং মিশন অ্যাকমপ্লিশড বলে ময়দান থেকে সরে পড়া। এটা একটা পরিচিত কৌশল, তাই না? হ্যাঁ, বেশ পরিচিত কৌশল। কিন্তু সমস্যা হল, সুপার পাওয়াররা ঘোষণা দিয়ে চলে গেলেও যুদ্ধের আগুনটা তো আর টুইট পরে নিভে যায় না। সেটাই তো আসল সংকট। মানে যদি একটি সুপার পাওয়ার একতরফাভাবে বিজয় ঘোষণা করে ময়দান ছেড়ে যায়, তবে কি যুদ্ধ সত্যি শেষ হয়? একেবারেই না। আমেরিকা যদি সৈন্য সরিয়েও নেয়, ইসরায়েল, ইরান, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং লেবাননের হিজবুল্লার মধ্যকার অস্তিত্ব রক্ষার লড়াই তো আর জাদুমন্ত্রে থেমে যাবে না। বরং পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেখানে একটা বিশাল পাওয়ার ভ্যাকিউম বা ক্ষমতার শূন্যতা তৈরি হবে। রাইট। আর এই শূন্যতার ধাক্কাটা সরাসরি গিয়ে লাগবে ওই অঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দুগুলোতে। যেমন ধরুন দুবাইয়ের কথা বলা যায়। দুবাই তো বরাবরই নিজেকে একটা সেফ হেভেন বা নিরাপদ আর্থিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে এসেছে। আর এখানেই আমাদের আলোচনার সবচেয়ে বড় আহা মোমেন্ট লুকিয়ে আছে। আচ্ছা, সেটা কি? দুবাইয়ের এই যে $1 ট্রিলিয়ন রিয়েল এস্টেট মার্কেট, এত গ্লোবাল কর্পোরেট হেডকোয়ার্টার, এগুলোর ভিত্তি কি শুধু ওই চকচকে স্কাইস্ক্র্যাপারগুলো? বাহ্যিকভাবে তো সেটাই মনে হয়। না, এর মূল ভিত্তি ছিল একটা মনস্তাত্ত্বিক বিভ্রম বা ইলিউশন। বিনিয়োগকারীরা বিশ্বাস করত যে দুবাই আসলে আমেরিকার একটা অদৃশ্য কিন্তু দুর্ভেদ্য সুরক্ষা বলয়ের ভেতর রয়েছে। ও, বুঝতে পেরেছি। কিন্তু যখন মানুষ দেখছে যে খোদ ১৩টি মার্কিন ঘাঁটিতেই সরাসরি আঘাত আনা সম্ভব হচ্ছে, তখন ওই সুরক্ষা বলয়ের মিথটা ভেঙে চুরমার হয়ে যায়। তার মানে যখনই বিশ্বাসটাই আর থাকছে না, তখন $1 ট্রিলিয়ন পুঁজি তো আর সেখানে পড়ে থাকবে না, কারণ পুঁজি তো সবসময় নিরাপদ আশ্রয় খোঁজে। একদম ঠিক। যে কোনো যুদ্ধের প্রথম শিকার হলো এই কনফিডেন্স বা আস্থা। বড় বিনিয়োগকারীরা মুহূর্তের মধ্যে তাদের মূলধন সরিয়ে নিতে শুরু করবে। আর দুবাইয়ের মতো শহর, যাদের অর্থনীতি মূলত বিদেশি বিনিয়োগ, পর্যটন এবং রিয়েল এস্টেটের ওপর নির্ভরশীল, তারা একটা বিশাল ধসের মুখে পড়বে। এর একটা সরাসরি প্রভাব কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোর ওপরেও পড়বে। হ্যাঁ, সোর্সগুলো তো সেরকমই ইঙ্গিত দিচ্ছে। রেমিটেন্স এবং শ্রমবাজার নিয়ে সোর্সে একটা মিশ্র সম্ভাবনার কথা বলা হচ্ছে। একদিকে যদি যুদ্ধ কোনোভাবে থেমে যায়, তবে মধ্যপ্রাচ্যের এই ধ্বংসযজ্ঞ পুনর্নির্মাণের জন্য বাংলাদেশ থেকে হয়তো লাখ লাখ শ্রমিকের প্রয়োজন হবে। সেটা একটা দিক। কিন্তু অন্যদিকে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী রূপ নেয়, তবে এই পুরো অঞ্চলের অর্থনীতি থমকে যাবে। আর রেমিটেন্স প্রবাহ থমকে যাওয়া মানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির মেরুদণ্ডই ভেঙে যাওয়া। তবে জানেন তো, এই দৃশ্যমান যুদ্ধের আড়ালে বৈশ্বিক অর্থনীতিতে একটা নীরব এবং অনেক বড় কাঠামোগত পরিবর্তন ঘটে চলেছে। আচ্ছা, সেটা কি? সেটা হলো ডি-ডলারাইজেশন। ও হ্যাঁ, এই ডি-ডলারাইজেশনের মেকানিজমটা একটু ভেঙে বলা দরকার। আমরা জানি যে আন্তর্জাতিক বাণিজ্যের স্নায়ুতন্ত্র বলা হয় সুইফট বা WSIFT সিস্টেমকে। রাইট। রাশিয়াকে যখন এই সুইফট থেকে বাদ দেওয়া হলো, তখন থেকেই মূলত এই ডি-ডলারাইজেশনের পালে হাওয়া লেগেছে বলে ট্রান্সক্রিপ্টে উঠে এসেছে। এই জায়গাটা বুঝতে হলে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার সুইফট আসলে কি। অনেকেই ভাবেন সুইফট বোধহয় একটা বিশাল গ্লোবাল ব্যাংক। হ্যাঁ, সাধারণ ধারণা তো তেমনই। আসলে কিন্তু তা নয়। সুইফট হলো ব্যাংকিং খাতের অনেকটা হোয়াটসঅ্যাপের মতো একটা মেসেজিং সিস্টেম। মানে শুধু মেসেজ আদান প্রদান করে। ঠিক, এটা শুধু একটা ব্যাংকে আরেকটা ব্যাংকের কাছে মেসেজ পাঠাতে দেয় যে আমি এত ডলার পাঠালাম,
তুমি অ্যাকাউন্টে জমা করে নাও। ও আচ্ছা আচ্ছা। তো যখন রাশিয়াকে রাজনৈতিক কারণে এই মেসেজিং সিস্টেম থেকে বের করে দেওয়া হলো, তখন তারা আর ডলারের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন করতে পারল না। তার মানে এই ঘটনাটা বিশ্বের অন্য দেশগুলোর কাছে একটা ভয়াবহ সতর্ক বার্তা হিসেবে কাজ করেছে। একদম। চীন, ইরান বা অন্যান্য দেশগুলো তখন ভাবতে শুরু করলো, আজ রাশিয়ার সাথে যা হলো, কাল আমার সাথেও তো ঠিক একই কাজ হতে পারে। হ্যাঁ, এই ভীতি বা আস্থার অভাব থেকেই তারা মূলত মার্কিন ডলার এবং সুইফট সিস্টেমের বাইরে গিয়ে নিজস্ব মুদ্রায় বা বাইল্যাটারাল কারেন্সি সোয়াপের মাধ্যমে বাণিজ্য করতে শুরু করেছে। তার মানে তারা নিজেদের মধ্যে একটা বিকল্প অর্থনৈতিক বলয় তৈরি করছে। ঠিক তাই। আর এটা মার্কিন অর্থনীতির একক আধিপত্যের জন্য ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা বলা যায়। এই অর্থনৈতিক বিভাজনের পাশাপাশি সোর্সগুলো ঘাটলে আর একটা চরম অস্তিত্বের সংকট উকি দিচ্ছে বলে মনে হয়। কোনটার কথা বলছেন? ওই এনপিটির বিষয়টা? হ্যাঁ, ইরান নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে। যদি তারা সত্যি এই পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায়, সেটা আসলে বাস্তবে কেমন দেখাবে? এটা আসলে খুব ভয়ঙ্কর একটা দৃশ্যপট। এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার অর্থ হল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বা আইএইএর সমস্ত নজরদারি বা ইন্সপেকশন ক্যামেরাগুলো বন্ধ করে দেওয়া। তার মানে কোনো জবাবদিহিতা থাকবে না। না, থাকবে না। ইরান যদি এটা করে, তবে মধ্যপ্রাচ্যের ব্যালেন্স অফ পাওয়ার পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তখন শুধু আত্মরক্ষার তাগিদে সৌদি আরব বা তুরস্কের মতো দেশগুলো পরমাণু অস্ত্র অর্জনের প্রতিযোগিতায় নামবে। এটা তো একটা চেইন রিয়াকশন তৈরি করবে। একদম। এটি পুরো মানবজাতিকে এমন এক ভবিষ্যতের দিকে ঠেলে দেবে, যেখানে সবার হাতে ধ্বংসের চূড়ান্ত প্রযুক্তি থাকবে। কিন্তু সেটি নিয়ন্ত্রণ করার জন্য কোনো পারস্পরিক চুক্তি বা সামান্যতম ট্রাস্ট অবশিষ্ট থাকবে না। ঠিক তাই। এই এতক্ষণে দীর্ঘ আলোচনা থেকে একটা বিষয় দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে। আমরা এতক্ষণ যুদ্ধ, মিসাইল, তেল আর অর্থনীতির কথা বললাম ঠিকই, কিন্তু দিন শেষে এই পুরো সংকটের মূলে রয়েছে একটা মাত্র শব্দ: আস্থা। হ্যাঁ, আস্থা। এই আস্থার অভাবেই আজ ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে, আস্থার অভাবেই ইউরোপ জ্বালানি সংকটে ঢুকছে। আর এই আস্থার অভাবেই দুবাইয়ের মতো শহর থেকে পুঁজি পালাচ্ছে। রাইট। বিশ্বনেতারা ন্যূনতম বিশ্বাসের অভাবে একটা টেবিলে বসে ঐক্যবদ্ধ কোনো সমাধান বের করতে পারছেন না। কারণ আজকের এই গ্লোবালাইজড বা বিশ্বায়িত পৃথিবীতে অর্থনীতি থেকে কূটনীতি সবকিছুই টিকে থাকে বিশ্বাসের সুতোর উপর। একদম ঠিক। একটা দেশের নেতার কথার ওপর যদি অন্য দেশের নেতার ভরসাই না থাকে, তবে কাগজে সই করা কোনো চুক্তিরই তো আসলে এক কানাকড়িও দাম নেই। আর বিশ্ব নেতাদের এই ভূরাজনৈতিক দাবার চালগুলো হয়তো সাধারণ মানুষের কাছে অনেক দূরের কোনো ঘটনা মনে হতে পারে। মনে হতে পারে যে আমাদের কি যায় আসে। হ্যাঁ, কিন্তু কাল সকালে যখন কেউ কাজে যাওয়ার জন্য গাড়িতে তেল ভরতে যাবেন বা বাজারে গিয়ে সাধারণ খাদ্য সামগ্রী কিনবেন, তখন ঠিকই এই যুদ্ধের উত্তাপ টের পাওয়া যাবে। ঠিক বলেছেন। এই ভূরাজনীতি এখন প্রতিটি সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের খরচ নিয়ন্ত্রণ করছে। আসলে বিশ্বায়ন আমাদের এতটা আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে যে এক ভূখণ্ডে কেউ একটা ভুল সিদ্ধান্ত নিলে 1000 মাইল দূরের আর এক ভূখণ্ডে সাধারণ মানুষকে তার মাশুল গুনতে হয়। একদম সত্যি কথা। তো এই গভীর বিশ্লেষণের একেবারে শেষে এসে আমাদের সামনে একটা নতুন এবং বেশ উস্কানিমূলক ভাবনার জায়গা তৈরি হয়। কি সেটা? এই যে বিশ্বব্যাপী ডি-ডলারাইজেশন হচ্ছে, সুইফট সিস্টেমের উপর মানুষের আস্থা তলানিতে গিয়ে ঠেকছে এবং এনপিটির মতো চুক্তি ভেঙে পড়ার উপক্রম হচ্ছে, তাতে কি আমরা এমন একটা ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে পুরো বিশ্ব ব্যবস্থাটাই মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে যাবে? এটা খুব গভীর একটা প্রশ্ন। মানে এমন কি হতে পারে যে আগামী 1 দশকে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা, গ্লোবাল সাপ্লাই চেইন এবং অর্থনীতি দুটো সম্পূর্ণ আলাদা নিশ্ছিদ্র ব্লকে বিভক্ত হয়ে যাবে, যেখানে পশ্চিমা বিশ্ব এবং প্রাচ্যের দেশগুলো একে অপরের সাথে যোগাযোগের জন্য পুরোপুরি ভিন্ন অসংযুক্ত প্রযুক্তি এবং মুদ্রা ব্যবস্থা ব্যবহার করবে? এমন একটা ডিজিটাল এবং ইকোনমিক আয়রন কার্টেন বা নতুন স্নায়ুযুদ্ধ মানব সভ্যতার জন্য আসলে কি পরিণতি ডেকে আনবে? এটা এমন একটা প্রশ্ন যা শুধু অর্থনীতি বা রাজনীতি নয়, বরং আগামী প্রজন্মের টিকে থাকার পুরো ধারণাটাকেই আসলে চ্যালেঞ্জ করে বসে। শ্রোতাদের জন্য এটি আসলেই একটি গভীর ভাবনার বিষয়। শুরুতেই যে ডমিনো খেলার কথা বলেছিলাম, সেই ডমিনোর শেষ ঘুঁটিটি কোথায় গিয়ে পড়বে তা হয়তো সময়ই বলে দেবে। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ এ পর্যন্তই। এতক্ষণ এই যাত্রায় সাথে থাকার জন্য ধন্যবাদ।